সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের ফকিরহাট বাগেরহাট এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি গত ক্লাসে তোমাদের বিন্যাস সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন ক্যাটাগরির বিন্যাসটা সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন ক্যাটাগরির ভিতর প্রথমে আমি আলোচনা করব যে কতগুলো জিনিস বা বর্ণকে একত্রে রেখে বা পৃথক না রেখে বা পাশাপাশি রেখে, নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে একত্রে না রেখে, পৃথক রেখে, পাশাপাশি না রেখে সংক্রান্ত বিন্যাস। দেখো এখানে একত্রে রেখে এবং পৃথক না রেখে কথাগুলো কিন্তু সব একই, মানে অর্থটা একই, বা পাশাপাশি রেখে। আবার নাম্বার 2তে আছে একত্রে না রেখে, পৃথক রেখে, পাশাপাশি না রেখে কতভাবে বিন্যাস করা যাবে। মনে করে এখানে একটা প্রশ্ন আছে এভাবে, প্যারালাল। এখানে প্রশ্নটা হচ্ছে কি যে প্যারালাল শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকে। প্রশ্নটা হচ্ছে এই। তাহলে আমরা প্রথমে শুরু করব যে এই প্যারালাল শব্দটিতে স্বরবর্ণ কয়টা আছে, ব্যঞ্জনবর্ণ কয়টা আছে এবং একাধিক অক্ষর কী আছে সেগুলো আমরা আগে সেই তথ্যগুলো এখানে উপস্থাপন করব। এখানে দেখো, এখানে লিখতে হবে এভাবে যে মোট বর্ণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা। মোট বর্ণ 8টি। এর মধ্যে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে এ, ই। এটা হচ্ছে আমাদের 3টি। ব্যঞ্জন বর্ণ পি, আর, এল, 3টা এল, এসে 5টি। আচ্ছা, আমাদের শর্ত হচ্ছে কি যে প্রথমে এই প্যারালাল শব্দটিকে মোট কত উপায়ে সাজানো যায় সেটা। তাহলে এখানে তুমি লিখবা প্রথম অংশটা করার জন্য কোনো শর্ত আরোপ না করে শব্দটির বিন্যাস সংখ্যা। এখানে আছে তোমার টোটাল হচ্ছে 8টা, ফ্যাক্টরিয়াল 8 ভাগ। একাধিক অক্ষর আছে এ 2টো, ফ্যাক্টরিয়াল 2। আর ব্যঞ্জন বর্ণের ভিতর একাধিক অক্ষর আছে 3টা, ফ্যাক্টরিয়াল 3। এই একটা আনসার আমাদের হয়ে গেল। প্রথম প্রশ্নটা ছিল যে কত সাজানো যাবে। এরপর প্রশ্ন হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে রেখে কত প্রকারে সাজানো যায়। যখন আমাদের স্বরবর্ণগুলো একত্র রেখে বা পৃথক না রেখে বা পাশাপাশি রেখে বলবে, তখন আমরা করব কি, স্বরবর্ণ 3টিকে একত্রে একটি অক্ষর বিবেচনা করব। বিবেচনা করে অবশিষ্ট 5টি ব্যঞ্জন বর্ণ আর মোট 6টি বিন্যাস করব। তাহলে এই আমাদের একত্রে রেখে বা পৃথক না রেখে পাশাপাশি রেখে সংক্রান্ত যে বিন্যাসগুলো সবসময় আমরা যে একত্রে যে ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণগুলোকে রাখতে পারবে সেইগুলোকে একত্রে একটা বিবেচনা করতে হবে। এটা হচ্ছে ইয়েটা, মানে শর্তটা হচ্ছে এরকমই। তো আমরা এখানে লিখব যে স্বরবর্ণ 3টিকে একত্রে একটি বর্ণ বিবেচনা করে 5টি ব্যঞ্জন বর্ণ সহ কয়টা হচ্ছে 6টি
বর্ণের বিন্যাস সংখ্যা। এটা কি হবে? তাহলে আমাদের কি বলছি, এইটাকে ধরছি একটা, আর এই পাঁচটা, মোট 6টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ভাগ, এটাকে একটা ধরছি। এবার ব্যঞ্জন বর্ণগুলোর ভিতর একাধিক করেছে কয়টা? এল আছে 3টা বাই ফ্যাক্টোরিয়াল 3। আবার যে স্বরবর্ণগুলোকে একত্রে ধরেছিলাম সেই স্বরবর্ণগুলো আবার নিজেরা বিন্যস্ত। আবার স্বরবর্ণ তিনটির নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 3 ভাগ, এবার একাধিক আছে 2টো, ফ্যাক্টোরিয়াল 2। এবার লিখবো এখানে অতএব নির্ণীয় বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 6 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ভাগ ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 6 ভাগ ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে তোমার 720, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তার মানে 360 হবে। তার মানে আমাদের একত্রে রেখে বা পৃথক না রেখে বা পাশাপাশি রেখে বিন্যাসটা আমাদের বের হলো। প্রথমে আমরা কি করলাম, যে স্বরবর্ণগুলোকে 3 একত্রে রাখতে বলে সেটাকে একত্রে একটা বিবেচনা করলাম, আর 6টি ব্যঞ্জন বর্ণ, ওই আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 5টা, এই 5টা আর 6টা, ফ্যাক্টোরিয়াল 6 ভাগ ফ্যাক্টোরিয়াল 3। আবার যেহেতু এই 3টা একত্রে একটা ধরছি, এটা তো আবার নিজেরা বিন্যস্ত হবে, এই নিজেরা বিন্যস্ত হবে। এই 3টার মধ্যে আবার এ আছে একাধিক, এ আছে একজাক্ট, সেই জন্য এই দুটো দ্বারা আবার ভাগ হবে। এই অর্থাৎ নিম্ন বিন্দু সংখ্যা হচ্ছে এইটা। তাহলে আমাদের সবগুলো স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যাটা আমরা এভাবে বের করব। এখন যদি বলে একই প্রশ্নে যে একত্রে না রেখে বা পৃথক রেখে বা পাশাপাশি না রেখে যদি বলতো প্রশ্নে, তখন আমরা কি করতাম, যে আমরা প্রথমে শর্ত আরোপ করে যেটা বের করছি এইটা, এই শর্ত আরোপ না করে যে বিন্যাস, অর্থাৎ টোটাল বিন্যাসটা, এর ভিতর স্বরবর্ণগুলো একত্রে রেখে এবং না রেখে সবগুলি বিন্যাস সেখান থেকে আছে। সেখান থেকে যদি আমি একত্রে রেখেগুলো বাদ দিই, তাহলে একত্রে না রেখে পাওয়া যাবে। তাহলে আমরা একই অঙ্ক দিয়ে 2 টাইপের অঙ্ক শিখে ফেললাম। প্রথমে কি, যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত উপায়ে সাজানো যাবে সেটা আমরা বের করলাম। আর স্বরবর্ণগুলো একত্রে না রেখে যখন বিন্যাস হবে, তখন এই টোটাল বিন্যাসের থেকে একত্রে রেখে বিন্যাস আমাদের বাদ দিতে হবে। তখন আমরা এভাবে লিখব যে এইভাবে যে যদি অঙ্কটা এরকম আসে, এই 2 নম্বরটা, তখন আমাদের ওই এই প্যারালালের তথ্যগুলো সব এখানে উপস্থাপন করলাম। এরপরে লিখবো যে কোনো শর্ত আরোপ না করে মোট বিন্যাস, আমরা যেটা বের করেছিলাম আগের অঙ্কে, ফ্যাক্টোরিয়াল 8 ভাগ এর ভিতর এ দুটো ফ্যাক্টোরিয়াল 2 আর এল 3টা ফ্যাক্টোরিয়াল 3। আর একত্রে রেখে বিন্যাস কি বের করেছিলাম, আর স্বরবর্ণ গুলো একত্রে রেখে বিন্যাসটা ওই উত্তরটা থেকে আমরা বের করলাম ফ্যাক্টোরিয়াল 6 ভাগ
ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এটা করেছিলাম ফ্যাক্টোরিয়াল 3 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, এটা আমরা বের করছিলাম। অর্থাৎ এবার অতএব স্বরবর্ণ গুলোকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা টোটাল বিন্যাস থেকে একত্রে রেখেগুলো বাদ দিতে হবে। এইটা হবে আনসার। তাহলে আমরা একটাই শিখে ফেললাম যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণগুলো একত্রে রেখে আর একত্রে না রেখে, বা পৃথক না রেখে বা পৃথক রেখে, বা পাশাপাশি রেখে বা পাশাপাশি না রেখে কতবার বিন্যাস করে সেটা আমরা শিখলাম। এখন আমরা শিখব দ্বিতীয় আইটেমটা হচ্ছে দ্বিতীয় টাইপ, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো জোড় বা বেজোড় স্থান দখল করে সংক্রান্ত যে বিন্যাসগুলো আছে। এখানে আমরা লিখে নেব স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ গুলো জোড় স্থান বা বিজোড় স্থান দখল করে সংক্রান্ত বিন্যাস। এখানে মনে করো অঙ্কটা আছে এরকমই যে পোস্টেজ, অঙ্কটা আমি লিখলাম পোস্টেজ, বলছি পোস্টেজ শব্দটির স্বরবর্ণগুলো স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে বা জোড় স্থানে রেখে কত প্রকারে বিন্যাস করা যায় বা সাজানো যায়। এখানে আমরা শুরু করবো এইভাবে যে সলিউশনটা এভাবে আমরা শুরু করবো। প্রথমে আমাদের দেখবো যেখানে মোট বর্ণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা। এর মধ্যে স্বরবর্ণ কয়টা, ও, এ আর ই 3টা। আর ব্যঞ্জন বর্ণ পি এস টি জি 4টা। এবার জোড় স্থান কয়টা, এখানে দেখো এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা। 7টা যদি হয় তাহলে জোড় স্থান কয়টা হয়, 1 2 3 4 5 6 এই 7টা। 7টার মধ্যে জোড় হবে এই 2 4 6, 3টা হচ্ছে জোড় স্থান, আর বেজোড় স্থান হবে 4টা। তাহলে এখানে জোড় স্থান 3টা আর বিজোড় স্থান 4টা। আমাদের শর্ত হচ্ছে কি স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রাখতে হবে। তো এখন আমাদের এখানে স্বরবর্ণ আছে 3টা, জোড় স্থান আছে 3টা।
আর তিনটা স্বরবর্ণকে তিনটা জোড় স্থানে বসে বিন্যাস সংখ্যা বের করব। আর তাহলে ব্যঞ্জন বর্ণগুলো অটোমেটিক্যালি বিজোড় স্থানে বসবে, যদিও প্রশ্নে উল্লেখ নাই যে ব্যঞ্জন বর্ণের কথা, কিন্তু উল্লেখ না থাকলেও এটা প্রশ্ন অনুসারে যে পোস্টের শব্দটি সবগুলো বর্ণ ব্যবহার করতে হবে, তাহলে স্বরবর্ণগুলো ব্যবহার করলাম জোড় স্থানে, তাহলে অবশ্যই আমাদের ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসাতে হবে। তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? চারটে স্থানে, আর স্বরবর্ণ তিনটে স্থানে আমরা বসাবো। তাহলে এখানে এভাবে লিখবো যে স্বর বর্ণ তিনটিকে তিনটি জোড় স্থানে বসিয়ে বিন্যাস সংখ্যা, তিনটাকে তিনটে স্থানে বসিয়ে বিন্যাস সংখ্যা হবে 3p3 6। আবার ব্যঞ্জন বর্ণ চারটা আছে, চারটাকে, আর বিজোড় স্থান আছে চারটি বিজোড় স্থানে বসিয়ে বিন্যাস সংখ্যা 4c4 মানে ফ্যাক্টোরিয়াল 4, তার মানে 24। অতএব নির্ণীয় বিন্যাস সংখ্যা হবে ওই 6 × 24, তার মানে 144। এই যে জোড় বিজোড় স্থান দখল করে এরূপ বিন্যাস সংখ্যা। আচ্ছা, এখানে যদি আমাদের বলতো যে প্রশ্ন এরকম বলতো যে ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে, তাহলে আগে আমরা ব্যঞ্জন বর্ণকে বিজোড় স্থানে বসাতাম, বসানোর পরে আর পরে আমরা স্বরবর্ণকে জোড় স্থানে বসাইতাম। এখন মনে করো প্রশ্ন এখানে আছে ইকুয়েশন, EQUATION, সব প্রশ্ন হচ্ছে ইকুয়েশন শব্দটি ব্যঞ্জন বর্ণগুলো কি? এখানে আছে ব্যঞ্জন বর্ণ, আর এখানে আছে বিজোড় স্থানে বসে কত প্রকারের সাজানো যায়। তখন আমরা কীভাবে করব? ওখানে জোড় স্থান তিনটা ছিল, স্বরবর্ণ ছিল তিনটাকে তিনটে স্থানে বসিয়েছি, ব্যঞ্জন বর্ণ ছিল চারটা, আর বিজোড় স্থান ছিল চারটাকে চারটি স্থানে বসিয়েছি। কিন্তু এখানে দেখো একটা জায়গা কম বেশি আছে, তখন আমরা কি করব? একইভাবে আমরা লেখা শুরু করলাম মোট বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, মোট বর্ণ 8টা। মোট বর্ণ 8টা। ইকুয়েশন হ্যাঁ 8টা, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে তোমার EUAIO 5টা,
ব্যঞ্জন বর্ণ হচ্ছে তোমার কিউ, কিউ, টি আর এন, তিনটা। আচ্ছা, বিজোড় স্থান 8টা যদি হয় তাহলে বিজোড় স্থান হবে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। তো বিজোড় স্থান হবে 1 1 3 5 7। বিজোড় স্থান হচ্ছে 4টা, বিজোড় স্থান 4টা আর জোড় স্থান হচ্ছে 4টা। এখানে শর্ত হচ্ছে কি, ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে বসাতে হবে। দেখো ব্যঞ্জন বর্ণ আছে এখানে 3টা আর বিজোড় স্থান আছে এখানে 4টা। তো 3টা ব্যঞ্জন বর্ণকে 4টা স্থানের 3টে স্থানে বসাতে হবে। মনে করো আমি এইখানে এইখানে এই বসালাম, তাহলে এই সেইটা বসানোর উপায় কি, যে এখানে লিখবো যে ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ 3টিকে 4টি বিজোড় স্থানের 3টিতে বসিয়ে বিন্যাস 4 3 3। তাহলে এই 3টা জোড় জায়গা চলে গেল। আর জোড় আছে কয়টা? 1টা 2টো 3টা 4টা, আর এই যে একটা ফাঁকা জায়গা, মোট 5টা জায়গায় কাটা বসবে স্বরবর্ণ। 5টা জায়গায় 5টা স্বরবর্ণ হচ্ছে 5p5 হবে। তাহলে এখানে তুমি লিখবা স্বরবর্ণ 5টিকে অবশিষ্ট 5টি স্থানে অবশিষ্ট 5টি স্থানে বসিয়ে বিন্যাস সংখ্যা 5p5। অতএব নির্ণীয় বিন্যাস সংখ্যা 4p3 × 5p। তাহলে দেখো এখানে একটা জায়গা কম বেশি থাকলে এই ব্যাপারটা করতে হবে, যে এখানে আমি লিখেছি কি 3টা ব্যঞ্জন বর্ণ 4টে বিজোড় স্থানে, 3টা ব্যঞ্জন বর্ণকে 4টা তো বিজোড় স্থান বসানো যায় না, 4টা 3টি স্থানে 4p3 রূপে বসানো যাবে। আর একটা স্থান ফাঁকা থাকছে, আর আছে 1 2 3 4টা জোড় স্থান, মোট 5টা স্থানে সর্বর্ণ আছে কয়টা? 5টা, 5p5 রূপে বিন্যাস করে দেবে। এই হচ্ছে আমাদের স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণকে জোড় স্থান বা বিজোড় স্থানে রেখে যে বিন্যাসগুলো সেইগুলো আমরা এভাবে করতে হবে। এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো খুব ভালো করে দেখতে হবে। যাই হোক, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো পরবর্তী ক্লাসে আরও কয়েকটা টাইপের অঙ্ক আমি তোমাদের দেখাবো। তোমরা পিছনের যে ক্লাসগুলো সেগুলো ভালো করে ফলো করবা, তাতে করে পরবর্তী ক্লাসে আমাদের বুঝতে সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি।